অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ১৯। সন্ধ্যার আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরও গুমোট করে তুলেছিল। অন্তু দাঁড়িয়ে রয় ওভাবেই শক্ত হয়ে। পলাশের যেন ধৈর্যের বিচ্যুতি ঘটল। আবার এগিয়ে এলো অন্তুর দিকে। খুলবা নাকি টেনে খুলে ফেলব? আমি একটা কথা বলতেছি, ওইডার পিছনে সাহস দেখায় আবার চুপ কইরা আছো? ঠিক না। হাত বাড়ায় পলাশ। অন্তু ২ কদম পিছিয়ে যায় আবার। পলাশ হাসে, তার হাসিতে হাতের লোমগুলো ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় অন্তুর। অন্তু কেন যেন জয়ের দিকে তাকাল একবার। কেন তাকাল জানা নেই, তবে খেয়াল করে দেখলে তার চোখে অল্প আশা দেখতে পাওয়া যেত, যেন যা সে জয়ের কাছে করেছে। কোনো যুক্তি নেই সেই আশার, তবুও অন্তুর বোধ হয় সেই ভয়টা লাগে না জয়কে, যেটা পলাশের জন্য তৈরি হয়েছে এই কিছুক্ষণে। জয়কে সে চেনে, এতদিনে বহুভাবে অপমান করার পরেও জয় তার সাথে নোংরা আচরণ করেনি তেমন। তার এক মুহূর্তের জন্য মনে হল জয় বোধহয় ঠেকাবে। আরাম করে বসে বিয়ারের ক্যানে চুমুক দেয়া। তার সামনে কিছু ঘটছে তেমন খেয়াল পরিলক্ষিত হচ্ছিল না তার মাঝে। অন্তু চোখ বুজে হাসল। ধীরে ধীরে তার হাসি চওড়া হল। নিজের এমন বোকা আসার কথা ভেবে তাচ্ছিল্য এলো নিজের উপর। জয় নাকি ওকে বাঁচাবে। আবারও অন্তুর কাছে প্রমাণ হয়ে যায় জয় এসবের পেছন প্রকটভাবে জড়িয়ে। আবার হাসল অন্তু। জয়ের চোখে মুখে সে স্পষ্ট লালসা দেখতে পাচ্ছে। তাকে একনজর নগ্ন অবস্থায় দেখার লালসা। পলাশ এগিয়ে এসে আবারও একদম কাছে দাঁড়ায়। জয় এবার নিষ্পলক তাকিয়ে রায় অন্তুর দিকে। তার কোথাও একটা জিদ উঠছে, আর কেউ অন্তুর চেহারা দেখবে, যেটা তার নিজের পছন্দ, এটার জন্য রাগ হল। অথচ বাধা দিল না এক নোংরা লোভে। এমনিতে মেয়েটার চোখ দুটো ছাড়া চেহারা দেখার উপায় নেই, এখন নেকাবটা খুলে ফেললে অন্তুর চেহারা দেখতে পাবে সে। কিচ্ছু বলল না, লোলুপ অভিভূত দৃষ্টি মেলে চেয়ে রইল অন্তুর দিকে। অধীর অপেক্ষা তার অন্তুর চেহারা অনাবৃত হবার। চেহারা দেখার চাহিদাকে ছাপিয়ে কেন জানি পলাশকে ঠেকানোর ইচ্ছে বা প্রয়োজনীয়তা কিছুই অনুভব করল না সে। মুহূর্ত খানেকের ব্যবধানে পলাশ ক্ষুধার্ত কুকুরের মতো আছড়ে পড়ে অন্তুর উপর। অন্তুর বাহুটা জড়িয়ে ধরার সময় অন্তুর বুকের উপরের ওড়নার প্রান্তটুকু পলাশের হাতের থাবায়। অন্তু হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে পলাশ অন্তুর হাতটা খামচে ছুড়ে ফেলে পেছনের দিকে। সজোরে আঘাত হানে হাতটা গিয়ে পেছনের খচকচে দেয়ালে। সাথে সাথে জ্বলে উঠল হাতটা। নিশ্চিত চামড়া ছিলে রক্ত বেরিয়ে এসেছে। অন্তুর চোখে পানি, দৃষ্টির আর্তনাদ এতগুলো পুরুষের মাঝে কাউকে অল্প টলাল না। পলাশ অকথ্য ভাষায় গালি দিয়ে বলে, খোল শালি। ন্যাকামি মারাস। একটানে খুলে নয় বরং ছিঁড়ে ফেলে অন্তুর চেহারার আবরণটা। অন্তুর গলা থেকে একটা সরু আহাজারি বেরিয়ে আসে। যেই আহাজারিতে চোখ তুলে তাকায় জয়। আর নজর ফেরায় না। পলাশ ঝটকা খেয়ে অল্প সরে দাঁড়াল অন্তুকে ভালোভাবে দেখার জন্য। মেস্টার কান্না থেমে গেছে, চোখের পাপড়ি ভেজা, অথচ পানি গড়াচ্ছে না। মুখটা লাল হয়ে আছে। চিকেন ঠোঁটের কিনারা মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠছে। তবে চোখ দুটো নিস্তেজ চেয়ে ছিল জয়ের নেশাক্ত দৃষ্টির দিকে। জয়ের দৃষ্টিতে শুধুই কামনাপীড়িত লালসা বোধ হয়। পলাশ হাসছে। তার হাসি কথা বলছে জীবনে প্রথম হয়তো বহুল আকাঙ্ক্ষার বস্তু সামনে দেখতে পেয়েছে চোখ দুটো। সে অভিভূত, সে আসক্ত। নিঃশ্বাস জোরে জোরে পড়ছে পলাশের। আশপাশে কমপক্ষে ১০-১৫ জন পুরুষ অন্তুকে গিলছিল। অন্তু তাকিয়েছিল জয়ের দিকে। হুট করে নজর ফিরিয়ে বিয়ারে ক্যান্টার পাশে রেখে ঘাট ঘুরিয়ে হা করে শ্বাস ফেল। অন্তু আবার হাসে। নিজের উপর হাসে, নির্মম পরিণতি এবং পরিস্থিতির পেজাকলের সফলতার উপর হাসল মেয়েটা। তার একটুও কান্না পাচ্ছে না। আব্বু বলতো, ছাগল যদি জবাই হয়ে গেল, সেটাকে কাবাব করা হোক, ঝোল রেঁধে খাওয়া হোক, অথবা কিমা করা হোক, ছাগলের কি আর কিছু যায় আসে? পলাশ হেসে উঠল এবার শব্দ করে, আরিব্বাস। তোমার বাপের ঘরে যে এরম একখান আইটেম আছে, জানলে কি আর বেচারা। অন্তুর চোখে আবারও সেই কাতরতা ফুটে ওঠে। পরিস্থিতিটা কেমন যেন। সে একটা মেয়ে যাকে নিয়ে এই নির্জন ছাদে ১৫ জন পুরুষ বিনোদনে মেতেছে, তার বিনিময়ে সে তার আব্বুকে এক নজর দেখতে পাবে। জানা নেই কি অবস্থায় দেখতে পাবে। মনে একদম ভালো কিছু আশা করছে না। অন্তু ধমকেছে কয়েকবার মনকে, মন ধমকের পরোয়াই করল না। সে অন্তুকে দুর্বল থেকে দুর্বল করে তুলছে। অথচ অন্তুর কান্না পেল না আর। নেকাবের একাংশ ছিঁড়ে পলাশের হাতে গেছিল, সেটা পলাশ ছুঁড়ে ফেলেছে। যে অংশটুকু অন্তুর গলায় পেঁচিয়েছিল, তা সে নিস্তেজ হাতে আস্তে করে খুলে ছাদের সমতলে ছেড়ে দিল।
এখন শরীরে বোরকা, বুকের উপর এক টুকরো ওড়না আছে। সকলে দেখতে তাকে। বিষয়টা তেমন জটিল নয়। ওড়না কজন ব্যবহার করে? কিন্তু যে করে এসেছে এতগুলো বছর, বাঁচিয়ে এসেছে নিজেকে সকল লালসানিহত দৃষ্টি থেকে নিজের নারীসত্তাকে। সেই অন্তুর জন্য কষ্টসাধ্য ছিল, খুব কষ্টকর। অন্তু প্রস্তুত হয় আমজাদ সাহেবকে যে কোনো হালে দেখার জন্য। অথচ কলিজার ভেতরটা এমন মুজডামুজডি শুরু করেছে, অন্তু বা হাতের তর্জনী ও মধ্যমা আঙুল সজোরে চেপে ধরে বুকের মাঝখানটায়। আকাশের দিকে তাকায়, ও আকাশের মালিক। কিসের অরাজকতা বিরাজ করছে আপনার সৃষ্টিজগতে? আপনার নির্লিপ্ততার শেষ কোথায়? এত কি করে সহ্য করেন? আপনি কেন আলকবাহার, দমনকারী, শাস্তিদাতা নাম ধারণ করছেন না? কেন আল হালিম, ধৈর্যশীল নাম ধারণ করে বসে আছেন এইসবের পরেও? পাপীরা কেন আপনার ক্রোধের শিকার হয়ে ধ্বংস হয়ে যায় না? সে যাগ্যে আপনি বিচার করবেন না হয় পয়ে। আপনি তো পারেন সব সহ্য করতে। আপাতত আমাকেও সেই শক্তি দিন, এটা আমার দাবি রইল আপনার কাছে। হয় রেহাই দেবেন অথবা সবর দেবেন আমায়। আমার দাবি মানতে হবে আপনাকে। সবর দিন আমায়, আপনার মতো সবর। মেয়েটার চোখের কোনা বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি শেওলার আবরণ জেগে ওঠা ছাদের সমতলে পড়ল। আসমানের মালিক শুনল কিনা তার ফরিয়াদ জানা নেই। দুজন দুপাশে ধরে আমজাদ সাহেবকে নিয়ে ছাদের ঘরে প্রবেশ করল। সে জায়গাটি আলোকিত। তার পাশের অন্ধকারের ভেতর বসে আছে জয়। ঠিক যেন যাত্রাপালা দেখছে সে। অন্তু অবশ পায়ে দুগদম পিছিয়ে ছাদের কার্নিশের সাথে লেগে যায়। পুরো শরীরটা একযোগে ঝনঝন করে ঝাঁকি মেরে শিউরে উঠল। থরথর করে কাঁপে মেয়েটার শরীর। বাপের দেহ থেকে নজর সরিয়ে আকাশের দিকে তাকায় মেয়ে। ফুপানোর আওয়াজ আসে, কিন্তু চোখে পানি নেই। বাচ্চাদের মতো থুতনিটা ভেঙে এলো এবার। আর রক্ষে নেই। হাউমাউ করে কেঁদে উঠল অন্তু ছাদের এক কর্নারে টলমলে পায়ে দাঁড়িয়ে। আমজাদ সাহেব থরথরে কাঁপা হাতটা বাড়াতে চায়, চোখে মুখে আতঙ্ক, ডেকে ওঠেন অস্পষ্ট স্বরে, অন্তু। অন্তু চোখ বুজে ফেলে। আমজাদ সাহেবের মুখটা থেতলানো প্রায়। শার্টের অধিকাংশ ছেঁড়া। হাতে কাঁচা কাঁচা দাগ। টলছেন উনি, চোখ খুলে রাখতে পারছিলেন না। ড্রাগ দেয়া হয়েছে বোধহয়। মেহেদি রঙানো দাড়িওয়ালা থুতনিতে গভীর থেতলানো ক্ষত। কি দিয়ে মেরেছে এরা? অন্তু এবার গাল ভেঙে গা কাঁপিয়ে কেঁদে উঠল আকাশের পানে মুখ তুলে। অথচ তার কান্নার শব্দ নেই। শুধু দেখতে পাওয়া যাচ্ছে একটা অসহায় বাপ্পাগলি মেয়ে তার ক্ষতবিক্ষত বাপকে দেখে পাগলের মতো কাঁদছে। ওই কান্নার ভাবুক্তিতে যে কোনো পাথরে প্রাণ সঞ্চার হলেও হতে পারে। এদিকে মানুষ পাথরকেও গুঁড়ো করে কাজে লাগায়, কেটে রাস্তা বানা। মানুষ গলবে কেন? পলাশ একজন মানুষ, দুহাত দুপাওয়ালা সৃষ্টির সেরা জীব মানুষ। সে গলবে কেন? গলল না সে। অন্তু দৌড়ে যায় আব্বুর দিকে। পলাশ ঝেপে পড়ে থাবা দিয়ে ধরে ফেলে অন্তুকে। অন্তুর পুরো শরীরটা আন্দোলিত হয় একবার পলাশের দেহের ধাক্কায়। মেয়েটা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল যেন একদম আগুনের তাপে পলিথিন যেমন কুচকে ঝলসে যায়, ঠিক তেমন। আমজাদ সাহেব কিছু বুঝলেন কিনা কে জানে। যতদূর সম্ভব করা ড্রাগ উনার শরীরে। কেন দিয়েছে? বাপকে টর্চার করলে ছেলে আসবে? এই জন্য কেউ এভাবে কোনো মানুষকে শারীরিক আঘাত করতে পারে? একদমই না। মানসিকতার উপর ভিত্তি করে এক এক মানুষ প্রজাতির তৃপ্তি ও সন্তুষ্টি এক এক জায়গা। তেমন মানুষ যদি পিশাচ প্রজাতির হয়ে ওঠে, সে নিশ্চয়ই অপর একজন মানুষের শরীরের ব্যথায় করে ওঠা চিৎকার এবং ত্বক বিদীর্ণ হয়ে বেরিয়ে আসা লাল তরল দেখে তৃপ্তি পাবে। এখানকার মানুষের মতো দেখতে প্রাণীগুলোকে মানুষ বলা এক ধরনের মূর্খতা। আমজাদ সাহেবের কোনো দিকে খেয়াল ছিল না। সে কেবল অবচেতন অথবা প্রায় অচেতন চোখে মেয়েকে দেখছিলেন। পলাশের হাতের বেষ্টনীতে গলাকাটা মুরগির মতো ছটফট করছে অন্তু। তার মাথা আলগা, বুকের ওড়না ঠিক নেই, মুখে পর্দা নেই। সহ্য করতে না পেরে টলমলে মাথাটা নামিয়ে নিলেন। বিখিরির মতো ভিক্ষা চেয়ে উঠলেন, ও পলাশ! আব্বা, আমার মেয়েটাকে ছেড়ে দাও, আব্বা। ও বাচ্চা মানুষ। পাপ আমার ছেলে করেছে, আমি করেছি জন্ম দিয়ে। ও তো কিছু করে নাই আব্বা। তুমি কি করছো ওর সাথে? আমার মেয়ের পর্দা কই? ও ছোট মানুষ বাপ। ওরে ছাড়ো। তুমি আমাকে মারো ও পলাশ। আমাকে মারো, দেখবে ঠিক অন্তিক আসবে। তুমি আমাকে আরো মারো পলাশ। পলাশ শোনো, আমি আমার সব দিয়ে দেব। তুমি কত টাকা পাও তার ডাবল ডাবল দেব।
পলাশ, তার বলা কিছু শব্দ বোঝা গেল, কিছু আর্তনাদ অস্পষ্ট জমা হল কুয়াশাচ্ছন্ন প্রকৃতির হাওয়ায় বোধ হয়। অন্তুর চোখে আজ ঝরনা নেমেছে, প্রাকৃতিক ঝরনাই বোধ হয়। পানির ধারা থামছেই না তো। জয় এক দৃষ্টে চেয়েছিল আমজাদ সাহেবের দিকে। ওর ভেতরটা রাগে নাকি হিংসায় অথবা জিদেজ বলে উঠল। ও মার খেয়েছিল। বিপি নির্বাচিত হবার মাস কয়েক আগে ওকে মেরেছিল ছাত্রলীগের যুব সম্পাদক, যার বোনের ভিডিও বানিয়ে জয় মেয়েটাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। সেই ভাইয়ের নির্দেশে জয়কে শুধু জানে না মেরে বহুত মারা হয়েছে। শরীরে বিভিন্ন স্থানে বাঁশসুই গাঁথা হয়েছিল, তার উপর লবণ না দিয়ে পার্টির ছেলেরা বিটলবনের গুঁড়ো ছিটাত। খুব চিৎকার করেছিল জয় বন্ধ ঘরে। কই কেউ তো বলেনি সেদিন, বাপ, ছেলেটাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না আমার জয়কে, ন্যাকামি যত সব। সে কি বেঁচে নেই? সেসব আঘাতের দাগও এখন প্রায় মিলে গেছে শরীর থেকে। এখন ওর রাত চলে পুরো দিনাজপুর সহ এই বাঁশের হাটে। ওর পিঠ বাঁকিয়ে হিপবোনের উপরে কোমর সংলগ্ন কশেরুকাতে টান ফেলা হয়েছিল, তা চিকিৎসা করতে পিঠে স্টেইনলেস রড ঢুকিয়ে কতদিন হাসপাতালের বেডে মরার মতো ফেলে রাখা হয়েছিল ওকে। ওর তো বাপমা কেউ আসেনি। বেশি পরিমাণ ড্রাগ দেওয়ার ফলে কান্নাক এমনকি চোখের পানির সাথে রক্ত উঠে আসত। তার জন্য এভাবে কেউ কাঁদেনি। শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজ যাতায়াত করত। তরু তখন ছোট প্রায়, সে থাকত জয়ের পাশে। কথাগুলো ভেবে কেমন কাতরে উঠল সে। আবার তাকাল আমজাদ সাহেবের দিকে। এই অবস্থায় মেয়ের জন্য এত ছরফটানি বাপের? বাপেরা কি এমনই হয়? সব বাপ। তাইলে তার বাপ কেন তাকে ফেলে রেখেও পারে চলে গেছে? ফেলে গেছে তাকে এই দুনিয়ায় নষ্টামি করে বেড়ানোর জন্য? ধোপ গিলল জ। তার ভেতরে কষ্ট হচ্ছে তা বুঝে অবাক হল। অল্প অল্প হিংসা হচ্ছে, অন্তর উপর ঘেন্না আসছে। ওই মেয়ে বহুতবার অপমান করেছে ওকে ভার্সিটিতে। আজ অন্তুও অপমান হয়েছে, বাঁচাতে যায়নি ও। পলাশের কানে আমজাদ সাহেবের আর্তনাদ গেছে, শুধু কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারেনি। পলাশ হাসল, কাকা, ডাক্তার, কসাই আর আমরা যদি মানুষের অনুরোধে গলি, তাইলে এসব পেশা ছেড়ে ট্রাস্ট এনজিও খুলতে হবে, যেখানে মানুষগুরু সব ধরনের প্রাণীর যান বাঁচানো হবে, তাদের সব ইচ্ছা পূরণ করা হবে। ডাক্তার প্রতিদিন হাজার রোগীর মৃত্যুর ঘোষণা দেয়া হাতের পালস চেক করে, তাদের মাঝে সব রোগীর আত্মীয়রাই চেঁচায়ে কাঁদে, সেখানে কোনো একজনের কাদা বিশেষ লাগার চান্স আছে। কসাইজের ক্ষেত্রেও তাই। সব গরুই ছটফটায়, উঠে পালাতে চায়, তাই বলে কি সে জবাই করে না? আমাদের কাহিনীও সেম। আপনার মাইজাডারে ভাল লাগছে? সুন্দরের কাছে সকলে কাবু, আমিও। মাইজাডারে দেন, সব মাফ। আমজাদ সাহেব চুপ রইলেন। উনার বোধশক্তি ড্রাগের প্রভাবে বিলুপ্ত প্রায়। চারপাশ অন্ধকার দেখছিলেন। শুধু একবার পলাশকে দেখেছেন, পরের বার মেয়েকে। এবার আর পারলেনই না, ঢলে পড়লেন মেঝের উপর। ঢিপ করে আওয়াজ হল যখন তার মাথা ছাদের উপর পড়ল। অন্তু ছটফটিয়ে ওঠে আবার। পলাশ আরও শক্ত হাতে চেপে ধরে হাতটা। অন্তুর কাঁধে মাথা রাখে জোর করেই। কুকুর যেমন গন্ধ শোকে, ওভাবে নাক টেনে বিশ্রী আওয়াজ করে মুখ দিয়ে। অন্তু মনে মনে বারবার আল্লাহকে ডেকে উঠছিল। তার হাতের যেখানটায় পলাশ চেনে ধরেছিল, সেখানকার শিরাগুলো ফুলে উঠেছে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অন্তুর এরই মাঝে নিজের উপর তাচ্ছিল্য হয়। সিনেমায় এমন দৃশ্য দেখে মানুষ, বাস্তবে তো আড়ালে ঘটে এসব, তাই মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পায় না। আচ্ছা, আখির সাথে কি হয়েছিল? এরাই কি করেছিল শেষ? যারা এদের শিকার হয় তারা আর বেঁচে থাকে না মানুষকে তাদের উপর হওয়া অত্যাচারের বর্ণনা করার জন্য। তাই মানুষ কঠিন সত্যিগুলোকে আজ সিনেমার দৃশ্যের নাম দেয়া। পলাশ হাত ছেড়ে এক হাতে অন্তুর চুলগুলো মুঠো করে ধরে অপর হাতে অন্তুর কোমরটা পেঁচিয়ে ধরতেই জয় বলে উঠল, ছাড়েন ভাই। পলাশ মজা হিসেবে নিল, শুনল না। জয় মনোযোগ দিয়ে হাতের নখের কোনা কামড়ে বলল, ছাড়েন ছাড়েন, ছেড়ে দেন ওকে। চোখ তুলে তাকাল এবার। অন্তু চোখ বুজে আছে। ঝরঝর করে পানি পড়ছে মেয়েটার চোখ বেয়ে। ঘেন্নায় চেহারাটা কুঁচকে আছে। জয় ডেকে উঠল, পলাশ ভাই, ছাড়েন ওরে। ও বিরক্ত হচ্ছে মনে হয়। পলাশ বলল, চাহ, থাম তো বাপ, পাগল টাগল হইলি নাকি? চুপচাপ গিলে যা, আপাতত পরে ভাগ দেব। উঠে এগিয়ে গিয়ে শান্ত হাতটা পলাশের হাতের উপর রাখে, চাহ, ছাড়েন ওকে। ছাড়তে বলতেছি আমি। উজ্জ্বলুকানো জিদ জয়ের স্বরে। পলাশও জিদ করে শক্ত করে চেপে ধরতে যায় জয়কে। ওর ছেলেরা পজিশন নিচ্ছে নিজেদের।
আচমকা জানোয়ারের মতো গর্জে উঠল, ছাড়! ছাড়তে বলতেছি না, ছাড়! পুরো রুফটপ কম্পিত হয় সেই স্বরে। একদম গুমোট হয়ে উঠল পরিবেশটা। ক্ষেপা মহিষের মতো শ্বাস ফেল জয়। পলাশের হাতটা খামচে ধরে অন্তুর কোমর থেকে সরিয়ে দেয় জয়। তার চেহারা দেখতে তখন মানুষের মতো লাগছিল না, দাঁতে পিষে আবার সামলাল। অন্তুর হাতটা এখনও পলাশের থাবায়। জয় পলাশের হাতের উপর নখ গেঁথে দিয়ে দাঁতে দাঁত ঘষে নিজেকে সামলাতে চেষ্টা করল, যেন ছেড়ে দেন পলাশ ভাই, জিদ উঠতেছে আমার। পলাশ হেসে উঠল, জয়, আমি জানি তুই ক্ষেপা, তবে একদম বোকা না। কিন্তু এখন এইরকম বোকামি করতেছিস কেন ভাই? কার সাথে কি করতেছিস, হুঁশ আছে? একটা মা গিরে ছাড়াইতে তুই কেমনে কি জয়? আমার সাথে? পলাশের হাত মুজড়াতে মুজড়াতে বলল, ব্যাপার সেইটা না পলাশ ভাই। আপনি ওরে ধরেন, সমস্যা তো নাই। আপনার ইচ্ছে হইছে, আপনি ধরবেন। ধরবেন, এরপর যা মনে চায় করবেন। পারলে টেনে টুনে ছিঁড়ে ফেলবেন। অ্যাবসিউলুটলি, আই জাস্ট ফাকিং ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট আপনি আমার কথা শুনবেন না? ভিতরে কেমন জানি সুজোর নাচতেছে ভাই। মন চাচ্ছে সবগুলারে একদম ছেঁচে ফেলি। আপনার ইচ্ছে হইছে, আপনি ওরে ধরবেন। কিন্তু আমি যে বললাম ছাড়েন, এই কথা মানার জন্য ওকে ছেড়ে দেয়ার ছিল। ওকে ধরাটা সমস্যা না। আমি যে বললাম ছাড়েন, এইটা আপনি শুনতেছেন না, এইটা সমস্যা। একবার না, কয়েকবার কইছি ছাড়তে। পলাশের লোকেরা ক্ষিপ্র পায়ে এগিয়ে আসে জয়ের দিকে। চারপাশে তখন ঘন অন্ধকারের কুয়াশারা ভিড় জমিয়েছে। খিচে টান মেরে অন্তুকে ছাড়িয়ে নিয়ে পলাশের হাত থেকে। পলাশ অল্প ছিটকে পড়ল। পেছনের শার্ট উঁচিয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে হাতে রাখতেই সকলে একটু পিছিয়ে গেল। অন্তু দৌড়ে গিয়ে বসে পড়ে আব্বুর পাশে। অল্প আলোতে দেখতে পায় আব্বুর কানের কাছটায় বিভিন্ন স্থানে পুড়িয়ে দেয়া হয়েছে। সিগারেট ঠেকিয়ে পোড়ানো হয়েছে। ত্বক ঝলসে গেছে সেসব স্থানের। অন্তু পারল না বুকে ছুরি বসিয়ে বুকের আটকে আসা শ্বাসকে হালকা করতে। চোখের সামনে ভাসছে, যখন আব্বুর কানে জ্বলপ্ত সিগারেটের হলকা চামড়া বিদীর্ণ করে ক্ষত তৈরি করছিল, তখন কেমন লেগেছিল আব্বুর। আর্তনাদ করে থামতে বলেছিল ওদের। অন্তুর মাথাটা ঘুরে আসে, বুকে মনে হলো গবক বিয়ে রক্ত বয়ে যাচ্ছে, গভীর ক্ষত, গভীর। অনবরত তীব্র যন্ত্রণারা সরু সূচের ন্যায় খোঁচাচ্ছে। পিস্তলের ব্যারেল টেনে বুলেট লোড করে নিল। পলাশের চোখ মৃদু আলোতে জ্বলজ্বল করে উঠল। মুখে সেই প্যাচপ্যাচে হাসি, যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে। যেন সূর্যগ্রহণের রাত, তার উপর পলাশের মৃদু আওয়াজের অমানুষিক হাসি রাতটাকে কলুষিত নাম দিচ্ছিল। পলাশ বলল, জয়, আমি কিন্তু পলাশ জোয়ারদার। আমার মাথা সব সময় ঠান্ডা বাপ, একদম বরফের মতন ঠান্ডা। আমার ইশারায় মানুষও ঠিক ওইভাবেই রক্ত জমাট বেঁধে মরে, হা হা হা। জয় হেসে ফেল, পিস্তলের মুজেল দিয়ে গলা চুলকে বলল, পরশুদিনের ভোটকেন্দ্রে আপনার মতো পলাশ আর মাঝহারের মতো খানকির ছাওয়াল যদি 2000ও উপস্থিত থাকে, আমি আমির 1000-এর জন্য 100 করে লাশ বিছাব। তাই দেখবেন বাকি 900রা ওদের জানাজায় উপস্থিত হবে, গণ্ডগোল করাত কেউ থাকবে না, কেউ অন্তত নির্বাচন চলাকালীন সময়ে। সুষ্ঠু স্বাভাবিক ভোটে হামজা পাটোয়ারি পরশুদিন মেয়র নির্বাচিত হবে। পিছিয়ে এসে অন্তুর কাছে ঝুঁকল, আরমিন, দ্রুত ওঠাও তোমার বাপকে, আমরা বের হব জলদি, দ্রুত। কথা শেষ হল না, এক খাবলি থুতু এসে মুখে পড়ল জয়ের। অন্তু বলে উঠল, তোর মতো জানোয়ারের বাচ্চার সাহায্য লাগবে শেষ পর্যন্ত আমার? তুই তো জার্জ রে, তোর কারো বাপকে বা মেয়েকে বাঁচাতে হবে না। পলাশের সরু হাসির আওয়াজ পাওয়া গেল, সাথে লোকগুলোও হাসছে। আরও চমৎকার করে হাসল, মুখের উপর থেকে থুতুটা মুছতে অন্তুর ঝুলে থাকা ওড়নার প্রান্ত তুলে নিল। তা দিয়ে শয়তনে থুতুটুকু মুছে আরও সুন্দর করে হাসল, তুমি আমায় থুতু দিলে, তোমাকেও থুতু দেবে লোকে, সত্যি বলছি। তবে সেসব লিন মিটমাট পরে হবে। এবার একটু আওয়াজ নিচু করল জয়, কিন্তু এখন ওঠো জলদি। হাজার হোক, আমি একা। পিস্তলেও যদ্দূর সম্ভব বড়জোর 2টো বুলেট আছে। আমি ফাইটিং পারি না অত ভালো। ওঠো, দ্রুত ওঠো। আমি সাহায্য করব বাপকে ওঠাতে।